আজকের ক্লাসটি আয়রন মাইক্রোমিনারেল এর পার্ট 2 নিয়ে হতে চলেছে। তবে ক্লাসটি শুরু করার আগে টিউটর হোম সায়েন্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সুষমা ধর, ইওর এডুকেটর অফ দিস চ্যানেল। আমাদের চ্যানেলে ইউজিসি নেট হোম সায়েন্সের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি ইউনিটের ওপর ইন ডিটেলসে ক্লাসেস আপলোড করা হয়। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে বন্ধুদের সাথে। চলো আর ডিলে না করে আজকের ক্লাসটি আমরা শুরু করব। প্রথমেই আমরা ডেফিসিয়েন্সি অফ আয়রন সম্পর্কে আলোচনা করে নেব। দেখো, ডেফিসিয়েন্সি অফ আয়রন মানে আয়রনের অভাব, সেই সম্পর্কে এখন আমরা জেনে নেব। দেখো বলছে আয়রন ডেফিসিয়েন্সি occurs when your body does not have enough iron to produce adequate amounts of hemoglobin, the protein in the red blood cells that carries oxygen. দেখো বলছে যে আয়রনের ডেফিসিয়েন্সি কি, এটা হচ্ছে এক ধরনের কন্ডিশন যেটা আমাদের বডিতে কখন আসছে, যখন আমাদের বডিতে যথেচ্ছ পরিমাণে বা এনাফ অ্যামাউন্টে আয়রন থাকছে না। যদি আয়রন সঠিক অ্যামাউন্টে আমাদের বডিতে না থাকে তাহলে কি করতে পারবে না, আয়রনের যে প্রধান কাজ ছিল হিমোগ্লোবিন তৈরি করা, সেটা হিমোগ্লোবিন তৈরি হবে না। আর হিমোগ্লোবিনের মেন ফাংশন কি ছিল, যে আমাদের থ্রু আউট দ্য বডিতে অক্সিজেনকে ক্যারি আউট করা, তাহলে অক্সিজেনও সঠিকভাবে কিন্তু সাপ্লাই হবে না। তাহলে এই যে একটা অবস্থা তৈরি হচ্ছে এবং তার ফলে নানা রকম সিমটমস, ডেফিসিয়েন্সি সিমটমস বা সাইন্স আমরা লক্ষ্য করতে পারবো। তো সে কন্ডিশনটাকে আমরা অল ওভার কি বলছি, ডেফিসিয়েন্সি। কিসের ডেফিসিয়েন্সি? আয়রন ডেফিসিয়েন্সি। নেক্সট বলেছে ইট ইজ দ্য মোস্ট কমন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ইন দ্য ওয়ার্ল্ড। তুমি যদি দেখো, স্টাডি করো, তাহলে যত রকম নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়ে থাকে তার মধ্যে সব থেকে কমন হয়ে থাকে কি, আয়রন ডেফিসিয়েন্সি। অ্যান্ড ক্যান লিড টু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এবং ধীরে ধীরে এই আয়রনের অভাব যদি প্রথম স্টেজ থেকে ট্রিট না করা হয়, সঠিকভাবে এটা ডায়েটের থ্রু দিয়ে প্রপার ইনটেক না করা হয়, সাপ্লিমেন্টস না নেওয়া হয়, ধীরে ধীরে এই ডেফিসিয়েন্সি সাইন অ্যান্ড সিমটমগুলো আলটিমেট স্টেজে গিয়ে অ্যানিমিয়া কজ করতে পারে। নেক্সট রয়েছে কজেস অফ আয়রন ডেফিসিয়েন্সি। আয়রন ডেফিসিয়েন্সির কী কী কারণ হতে পারে? দেখো প্রথমেই বলেছে ইনঅ্যাডিকুয়েট ইনটেক, মানে যখন আমরা কি করছি, সঠিক মাত্রায় ইনটেক করছি না। বলছে পুয়ার ডায়েট, লো ইন আয়রন রিচ ফুডস, মানে ডায়েটটা যদি কি হয়, আয়রন রিচ ফুড দিয়ে সম্পূর্ণভাবে তৈরি না করা হয়ে থাকে, লো আয়রন রিচ ফুডস নিয়ে ওটা কমপ্লিটলি প্ল্যান করা, এবং দিনের পর দিন একজন ইন্ডিভিজুয়াল যদি এইরকম ধরনের ডায়েট ইনটেক করতে থাকে তাহলে কি হবে, একটা টাইমে গিয়ে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি লক্ষ্য করা যাবে। নেক্সট ইনক্রিজ নিড। আমাদের বডিতে এমন কিছু কন্ডিশন বা সিচুয়েশন তৈরি হয় যেটা কি হয়, নর্মাল যে ফিজিওলজিক্যাল কন্ডিশন থেকে তার তুলনায় সেই টাইমে কি হয়, যে কোনো নিউট্রিশনের যে রিকোয়ারমেন্ট বা নিউট্রিয়েন্টের রিকোয়ারমেন্ট কি হয়, অনেক বেড়ে যায় বা তাদের চাহিদা অনেক বেড়ে যায় নর্মাল সিচুয়েশনের তুলনায়। তো যেরকম কিছু এক্সাম্পল বলেছে, যেরকম বলেছে দেখো গ্রোথ পিরিয়ড, যেরকম আমাদের ইনফ্যান্সি বা ধরো অ্যাডোলেসেন্স যে স্টেজটা রয়েছে, এই সময় কি হয়, গ্রোথ অনেক র্যাপিড হয়। তো নর্মাল কন্ডিশনে যে নিউট্রিয়েন্টটা সাপ্লাই করা হচ্ছে বডিতে তার তুলনায় অবভিয়াসলি এই সময় রিকোয়ারমেন্ট বেড়ে যাবে, তো বেশি অ্যামাউন্টে কিন্তু সাপ্লাই করতে হবে নিউট্রিয়েন্ট। যদি সেটা না করা হয় তাহলে সেক্ষেত্রে ডেফিসিয়েন্সি। এছাড়াও প্রেগনেন্সি বা মেনস্ট্রুয়েশন, যে সময় লটস অফ চেঞ্জেস হচ্ছে বডিতে, এছাড়া মেনস্ট্রুয়েশনের সময় বডি থেকে কি হচ্ছে, হেভি লস হচ্ছে ব্লাডের ফিমেলদের ক্ষেত্রে। তো এই কন্ডিশনগুলো কি করছে, যে রিকোয়ারমেন্ট বাড়িয়ে দিচ্ছে স্পেশালি আয়রনের। তো এই সময় যদি সঠিক সাপ্লিমেন্ট বা ডায়েট না নেওয়া হয় তাহলে কিন্তু ডেফিসিয়েন্সি লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও ব্লাড লস, যেরকম হেভি পিরিয়ডসের কারণে ফিমেলদের ক্ষেত্রে হতে পারে। এছাড়াও ইন্টারনাল কোনো ব্লিডিং বা এক্সটার্নাল ব্লিডিংয়ের ক্ষেত্রেও হতে পারে, যেরকম কোনো অ্যাক্সিডেন্টস বা ইনজিউরি যেখানে প্রচুর ব্লাড লস হয়েছে। তো এই কন্ডিশনগুলোতে কিন্তু কি হতে পারে, আয়রনের ডেফিসিয়েন্সি অকার হতে পারে। পুয়ার অ্যাবজর্পশন, এবার ধরো কেউ কোনো একজন ইন্ডিভিজুয়াল সঠিক অ্যামাউন্টে ইনটেক তো করছে, কিন্তু দেখা যাচ্ছে যে তার বডিতে আয়রনটা সঠিকভাবে অ্যাবজর্ব হচ্ছে না।
তার কোনো হয়তো প্রবলেম রয়েছে, যেরকম সিলিয়াক ডিজিজ, যেটাতে কি হয় এমন একটা ডিজিজ যেখানে আমাদের স্মল ইন্টেস্টিনাল যে ভিল্লি রয়েছে যেটা সঠিকভাবে আমাদের নিউট্রিয়েন্টকে অ্যাবজর্ব করতে হেল্প করে, সেই ভিল্লির প্রপার ডিসরাপশন হয়ে গেছে এবং যার ফলে সঠিকভাবে নিউট্রিয়েন্টগুলো অ্যাবজর্ব হচ্ছে না। এছাড়াও সার্জারি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সার্জারির পরও কি হয় যে সঠিকভাবে নিউট্রিয়েন্ট কিন্তু অ্যাবজর্ব হতে পারে না। তো এরকম আরও অনেক কন্ডিশন থাকতে পারে, যেরকম ডায়েটে যদি সঠিক বেশি অ্যামাউন্টে ডায়েটারি ফাইবার নেওয়া হয়ে থাকে বা কিছু ফাইটেটস বা অক্সালেটস এগুলো বেশি বেশি মাত্রায় থাকছে, তাহলে কি হচ্ছে ডায়েটের থ্রুতে আমরা ইনটেক তো নিচ্ছি, সঠিক পরিমাণেই প্ল্যান করা ডায়েট, কিন্তু কি হচ্ছে যে এমন কিছু ফ্যাক্টর প্রেজেন্ট থাকছে বা আমাদের বডির কিছু প্যাথোফিজিওলজিক্যাল কন্ডিশন যেগুলো কি করছে সঠিকভাবে সেই নিউট্রিয়েন্টের অ্যাবজর্পশন হতে দিচ্ছে না। তাহলে এইগুলো গেল হচ্ছে কিছু বেসিক কজেস যারা কি করে আয়রন ডেফিসিয়েন্সি অকার করতে পারে। নেক্সট রয়েছে দ্য সিমটমস অফ আয়রন ডেফিসিয়েন্সি। তাহলে আয়রনের ডেফিসিয়েন্সি হওয়ার ফলে কী কী রকম সিমটমস লক্ষ্য করা যায়, যেরকম দেখো বলেছে টায়ার্ডনেস অ্যান্ড উইকনেস। তো আমরা দেখতেই পাচ্ছি যেহেতু আয়রনের ডেফিসিয়েন্সির ফলে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না এবং যার ফলে অক্সিজেন আমাদের থ্রু আউট দ্য বডিতে সাপ্লাই হচ্ছে না বা পৌঁছাচ্ছে না, তো সেখান থেকে টায়ার্ডনেস, উইকনেস হতে পারে। পুয়ার কনসেন্ট্রেশন অ্যান্ড মেমোরি, কনসেন্ট্রেশন পুয়ার হয়ে যায় এবং মেমোরিও কিন্তু অনেক পুয়ার হয়ে যায়। এছাড়াও ড্রাই স্কিন, স্কিনের মধ্যে ড্রাইনেস লক্ষ্য করা যাচ্ছে। ব্রিটেল নেলস, নেলসের প্রপার যে ফর্মেশন সেটা হয় না, তার মধ্যে কিছু ভঙ্গুরতা লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও হার্ট প্যালপিটেশনস, যেহেতু অক্সিজেন সঠিকভাবে সাপ্লাই হচ্ছে না এবং হার্টের কাজ কি হচ্ছে যে পাম্প করছে এবং ব্লাডকে থ্রু আউট দ্য বডির মধ্যে সাপ্লাই করছে, কিন্তু ব্লাডের মধ্যে যে রেড ব্লাড সেলস রয়েছে তার মধ্যে হিমোগ্লোবিন থাকছে না সঠিক অ্যামাউন্টে বা তার ফর্মেশন ঠিকঠাক হচ্ছে না, তাহলে অক্সিজেনটা যেহেতু পৌঁছাচ্ছে না তার জন্য হার্টের কি হচ্ছে প্যালপিটেশনস বেড়ে যাচ্ছে। ওকে, সঠিকভাবে কিন্তু বিটিং সেখানে লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া শর্টনেস অফ দ্য ব্রেথ, যে সঠিকভাবে কি হচ্ছে ব্রেথের যে প্রপার শর্টনেস লক্ষ্য করা যায়, বারবার করে কি হচ্ছে অক্সিজেনের ডেফিসিয়েন্সির কারণে কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও গ্রেটার ইনফেকশন রিস্ক, ইনফেকশন হওয়ার চান্সেস বেড়ে যায়। হেডেক্স, ডিজিনেস মানে মাথা ব্যথা বা হচ্ছে একটু ক্লান্তি ভাব বা ঝিমুনি ভাব এগুলো লক্ষ্য করা যায়। ফিলিং কোল্ড, ওকে। এছাড়াও রেড ইনফ্ল্যামড টাং, যেটাকে গ্লসাইটিস বলা হচ্ছে, যে জিভের মধ্যে ইনফ্ল্যামেশন, রেডনেস, পেইন এগুলো লক্ষ্য করা যায়। এছাড়াও অ্যাবনর্মাল ক্রেভিং হতে পারে যখন আয়রনের ডেফিসিয়েন্সি হয়, তো সেক্ষেত্রে ডার্ট, মেটাল, পেপার বা স্টার্চি ফুডস, যেটাকে আমরা পিকা বা পাইকাও বলে থাকি, তো এই ধরনের কিছু সাইন অ্যান্ড সিমটমস লক্ষ্য করা যাচ্ছে ডিউ টু দ্য আয়রন ডেফিসিয়েন্সি। এখন আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সম্পর্কে জেনে নেব। দেখো প্রথমেই বলেছে অ্যানিমিয়া অকার্স when there is decreased level of hemoglobin in blood cells বা রেড ব্লাড সেলস। তো আমরা জানি আমাদের যে ব্লাডের মধ্যে সেলস থেকে থাকে তার মধ্যে যে আরবিসিস রয়েছে তার মধ্যে একটা মেন কম্পোনেন্ট হচ্ছে কি হিমোগ্লোবিন। সেই হিমোগ্লোবিনের মাত্রাটা যখন কমে যাচ্ছে তখনই সেই কন্ডিশনটাকে বা সেই সিচুয়েশনটাকে আমরা কি বলছি অ্যানিমিক কন্ডিশন বা অ্যানিমিয়া। সো হিমোগ্লোবিন আমরা জানি পড়লাম যেটা এক ধরনের প্রোটিন, যেটা কি নিয়ে তৈরি হচ্ছে গ্লোবিন প্রোটিন এবং হিম পার্ট মানে আয়রন নিয়ে তৈরি হচ্ছে, নিয়ে এটা কোথায় প্রেজেন্ট থাকছে আরবিসিস এর মধ্যে এবং এর প্রধান কাজ কি যে অক্সিজেনকে ক্যারি করা এবং থ্রু আউট আমাদের বডির যে সমস্ত টিস্যুস রয়েছে সেলস রয়েছে সবার মধ্যে সেগুলোকে সাপ্লাই করা। তো আমরা জানি যে অ্যানিমিয়া আরও অন্যান্য নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সির কারণে হতে পারে, যেরকম ভাইটামিন B12, ফোলিক অ্যাসিড এটসেট্রা। তো ঠিক সেই রকমই আয়রনের ডেফিসিয়েন্সির কারণেও কিন্তু অ্যানিমিয়া হতে পারে। ওকে, তাহলে এই যে আয়রনের ডেফিসিয়েন্সির ফলে অ্যানিমিয়া হচ্ছে সেই অ্যানিমিয়াকে আমরা কি বলবো হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। দেখো হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া কথাটির অর্থ বলছে কি আগে জানতে হবে যে হাইপোক্রমিক মানে এই হাইপোক্রমিক কথার অর্থই হচ্ছে যেখানে হিমোগ্লোবিনের কন্টেন্ট কি হয় কমে যাচ্ছে। একটা রেড ব্লাড সেলসের মধ্যে নর্মাল অ্যামাউন্টে যতটুকু হিমোগ্লোবিনের কন্টেন্ট থাকা দরকার সেটা কি হয় এই কন্ডিশনে মানে এই ধরনের আয়রনের ডেফিসিয়েন্সি হতে থাকলে কি হয় যেহেতু হিমোগ্লোবিন ঠিক করে আয়রনের ডেফিসিয়েন্সি হওয়ার কারণে তৈরিই হচ্ছে না, তাহলে কি হবে ব্লাড সেলসের মধ্যে সঠিক অ্যামাউন্টে বা সঠিক মাত্রায় কিন্তু হিমোগ্লোবিন
হিমোগ্লোবিন থাকবে না। ওকে, যার ফলে কি হচ্ছে যে এই ধরনের অ্যানিমিক কন্ডিশনে যে ব্লাড সেলসগুলো তাদের অ্যাপিয়ারেন্স কি হয়, অনেক বেশি পেল হয়ে থাকে, মানে কালারটা অনেক বেশি ফেড লাগে, পেল লাগে। নেক্সট মাইক্রোসাইটিক। মাইক্রো কথার অর্থ স্মল এবং সাইটিক মানে সেল। তাহলে এক্ষেত্রে কি হয়, রেড ব্লাড সেলসের যে সাইজ হয়ে থাকে নর্মালের তুলনায় অনেক ছোট হয় এবং এদের নাম্বারও কমতে থাকে। তাহলে এই ধরনের যে অ্যানিমিয়া, যেখানে কি হচ্ছে আয়রনের ডেফিসিয়েন্সির ফলে হচ্ছে, তার ক্যারেক্টারিস্টিক্স কি হচ্ছে, হাইপোক্রোমিক মানে হিমোগ্লোবিনের মাত্রাও কমে যাচ্ছে রেড ব্লাড সেলসে এবং রেড ব্লাড সেলসের অরিজিনাল সাইজ সেটাও কমে যাচ্ছে। তাহলে এটাকেই আমরা কি বলছি, হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। নেক্সট রয়েছে স্টেজেস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তাহলে এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কি কি স্টেজেস রয়েছে, মানে বুঝতেই পারছি এখান থেকে যে আয়রন ডেফিসিয়েন্সি কিন্তু বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কিন্তু একদিনে হচ্ছে না, এটা একটা প্রোগ্রেসিভ ওয়েতে হচ্ছে, গ্র্যাজুয়ালি হচ্ছে, স্টেজ ওয়াইজ, একটা স্টেজ ক্রস করে নেক্সট স্টেজ, দেন আরেকটা স্টেজ করে ক্রস করে আরেকটা স্টেজে গিয়ে পৌঁছাতে হচ্ছে। তো প্রথম যে স্টেজ রয়েছে সেটাকে বলা হচ্ছে স্টোরেজ ডিপ্লিশন, সেকেন্ড স্টেজ রয়েছে মাইল্ড ডেফিসিয়েন্সি এবং থার্ড স্টেজ আলটিমেট স্টেজ রয়েছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তো পরবর্তী স্লাইডে আমরা এই তিনটে স্টেজ সম্পর্কে ইন শর্টে জেনে নেব। দেখো প্রথম যে স্টেজ বলেছে স্টোরেজ ডিপ্লিশন, বলছে লোয়ার দ্যান এক্সপেক্টেড ব্লাড ফেরিটিন লেভেলস। Ferritin is the storage form of iron and low ferritin levels are the first sign that the body's iron stores are compromised. মানে বলতে চাইছে এটাই যে আমাদের বডিতে এক ধরনের প্রোটিন থেকে থাকে যার নাম হচ্ছে ফেরিটিন। ফেরিটিনের কাজ কি, যে আমরা যখন বডিতে সঠিক অ্যামাউন্টে ডায়েটের থ্রু দিয়ে আয়রন ইনটেক করছি বা সাপ্লিমেন্ট নিচ্ছি, তো ওই যে আয়রনটা আসছে অ্যাবজর্ব হচ্ছে, তো সেটাকে আমাদের বডিতে ওই প্রোটিনটি ফেরিটিন প্রোটিনটি স্টোর করে রেখে দিচ্ছে। কিন্তু দিনের পর দিন কোনো ইন্ডিভিজুয়াল যদি সঠিক অ্যামাউন্টে না নিয়ে থাকে ডায়েটে বা সাপ্লিমেন্টে, তাহলে কি হয়, আয়রন প্রপার ওয়েতে স্টোর হতে পারছে না। তো আয়রন যদি স্টোর না হয় তাহলে ফেরিটিনের মাত্রা কিন্তু সেখানে কমতে থাকছে। তাহলে এইটা হচ্ছে কি ফার্স্ট সাইন, যেখানে হচ্ছে আয়রনকে স্টোর করে রাখার যে মেন প্রোটিন, সেই প্রোটিনের মাত্রাই ধীরে ধীরে কমতে থাকছে। এরপরে সেকেন্ড স্টেজ বলেছে দেখো মাইল্ড ডেফিসিয়েন্সি, মানে যখন আমরা স্টোরেজ ডিপ্লিট হচ্ছিল, মানে ফেরিটিনের যে মাত্রা কমে গিয়েছে সেইটাকে আমরা আইডেন্টিফাই করতে পারলাম না, সেটাকে সঠিকভাবে ট্রিট করা হলো না, তো ধীরে ধীরে স্টোরেজের মাত্রা কমতে কমতে আমরা কোথায় এসে পৌঁছেছি, মাইল্ড ডেফিসিয়েন্সি স্টেজে। বলছে ডিউরিং দ্য সেকেন্ড স্টেজ অফ আয়রন ডেফিসিয়েন্সি ট্রান্সপোর্ট আয়রন নোন অ্যাজ ট্রান্সফেরিন ডিক্রিজেস। তাহলে দেখো অটোমেটিক্যালি আমার কাছে যদি স্টোর করা কিছু নাই থাকে, তাহলে সেই জিনিসটা বা স্টোর করা যে আয়রনটা ছিল বা যে পার্টিকুলার কোনো জিনিসটা ছিল সেটার মাত্রাই যদি আমার কাছে ফুরিয়ে যায়, তাহলে আমি আর সেটাকে ফার্দার অন্য কোনো কাজের ক্ষেত্রে সাপ্লাই করতে পারবো না। তো সেই কথাটাই বলছে, দেখো প্রথম স্টেজেই তো কি হলো, যে ধীরে ধীরে আয়রন না খেতে খেতে বা ডায়েটের থ্রু দিয়ে ইনটেক না করতে করতে এমন একটা কন্ডিশনে এসে পৌঁছাচ্ছে আমাদের বডি, যেখানে যে তার স্টোর করে রাখার যে ক্যাপাসিটি বা যেখানে স্টোর হচ্ছিল সেই স্টোরেজটাই শেষ হয়ে গিয়েছে। তাহলে আর স্টোরেজটাই নেই, স্টোরেজের মাত্রাটাই কমে গিয়েছে। এবার যখন স্টোরেজটা কমপ্লিটলি শেষ হয়ে যাচ্ছে, তাহলে সেখান থেকে তার কোনো কিছু সাপ্লাই হচ্ছে না। তাহলে যে সাপ্লাই করবে আয়রনকে বা যে ট্রান্সপোর্ট করবে ফার্দার ওর আদার ফাংশনগুলোর জন্য, সেটা করতে পারছে না। তার মানে কি, যে প্রোটিনটি কাজ করছিল ট্রান্সফেরিন, তার মাত্রাতেও কিন্তু কি হচ্ছে, একটা ডিক্রিজমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু তখনও অবধি আমরা বলতে পারি, তখন অবধি কিন্তু হিমোগ্লোবিনের লেভেলটা নর্মালি থেকে যাচ্ছে। নেক্সট থার্ড স্টেজ বলছে দেখো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এবার দেখো অলরেডি ফার্স্ট স্টেজে কি হয়ে গেছে, স্টোরেজ কমে গেছে, স্টোরেজ শেষ হয়ে গেছে, এবং স্টোরেজ শেষ হয়ে যাওয়ার কারণে যে আয়রনটা তো অলরেডি আমরা ডায়েটের থেকে নিয়ে নিই, তো তার ফলে কি হচ্ছে, নতুনভাবে কোনো আয়রন আসেও নি আর, তাহলে আয়রনটা আর সাপ্লাইও হয়নি। তাহলে এবার ধীরে ধীরে কি হয়েছে, আয়রনের যে অ্যাকচুয়াল ফাংশন ছিল হিমোগ্লোবিনের ফর্মেশন, সেটা আর হচ্ছে না, কারণ না তো আয়রন আর স্টোরে রয়েছে, না তো কেউ সাপ্লাই করেছে কাজের জন্য। তাহলে এই অবস্থায় হিমোগ্লোবিন কিন্তু আর তৈরি হচ্ছে না, কারণ আয়রন বডিতে নেই। তাহলে এমতা অবস্থায় কি হচ্ছে, যে ধীরে ধীরে আয়রনের ডেফিসিয়েন্সির ফলে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না এবং রেড ব্লাড সেলসের মধ্যে হিমোগ্লোবিনের কন্টেন্ট কমতে থাকছে, রেড ব্লাড সেলসের সাইজ কমতে থাকছে, এবং যার ফলে যে অ্যানিমিয়া লক্ষ্য করা যাচ্ছে সেটাকেই আমরা কি বলছি, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। নেক্সট রয়েছে ট্রিটমেন্ট।
তো এতক্ষণ অবধি আমরা আয়রন ডেফিসিয়েন্সি কাকে বলে, তার নানা রকম সিমটমস এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলতে আমরা কি বুঝি এগুলি পড়লাম। তাহলে এই কন্ডিশনগুলোকে যদি আমাদের ট্রিট করতে হয় তা কি করে করব? দেখো প্রথমেই বলছে আয়রন সাপ্লিমেন্টস, মানে আমাদের কি করতে হবে, আয়রনের কিন্তু প্রপার সাপ্লিমেন্টস নিতে হবে। নেক্সট আয়রন রিচ ডায়েট, মানে আমাদের ডেলি ডায়েটে কিন্তু আয়রন রিচ ফুড প্রোডাক্টকে ইনটেক করতে হবে বা ইনক্লুড করতে হবে, যেরকম রেড মিট, লিফি গ্রিনস, বিনস, আয়রন ফর্টিফাইড সিরিয়ালস। নেক্সট ভাইটামিন সি টু এনহ্যান্স আয়রন অ্যাবজর্পশন। শুধুমাত্র ডায়েটে আয়রন রিচ ফুড প্রোডাক্ট ইনক্লুড করলেই হবে না, তো সেক্ষেত্রে কি করা যেতে পারে, ভাইটামিন সি কে আমরা আরো এক্সট্রা ভাবে রাখতে পারি, যেটা কি করবে, আয়রনের অ্যাবজর্পশনের মাত্রাকে আরো বেশি করে বাড়িয়ে দেবে। নেক্সট অ্যাড্রেসিং দ্য কজ, অ্যাকচুয়াল রুট কজকে আইডেন্টিফাই করতে হবে প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে, যে সেখানে তার অ্যাবজর্পশনে কোথায় প্রবলেম হচ্ছে, তার সেলিয়াক ডিজিজ থাকছে নাকি সে ডায়েটে ইনটেক করছে কিন্তু তাও কোথাও কোনো না কোনো কারণে ইন্টারনাল ব্লিডিং হয়ে যাচ্ছে। তো এই সমস্ত হচ্ছে কিছু কারণ যেগুলো কি হচ্ছে সঠিক অ্যামাউন্টে ডায়েটে ইনটেক করলেও বা তার ডায়েটে হয়তো এমন কিছু সাবস্ট্যান্সেস প্রেজেন্ট থাকছে যেখানে সঠিক মাত্রা আয়রন প্রেজেন্ট থাকা সত্ত্বেও সেটা অ্যাবজর্ব হতে পারছে না। তাহলে এইগুলো হচ্ছে কিছু কারণ, যে কারণগুলোকে আগে আইডেন্টিফাই করে নিতে হবে এবং কারণগুলোকে আইডেন্টিফাই করে নিয়ে তারপরে যদি সঠিক ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে কি হবে, ইজিলি এই আয়রন ডেফিসিয়েন্সি সিমটমস বা অ্যানিমিয়াকে কিওর করা সম্ভব হবে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে আর টিউটর হোম সায়েন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।